সবাই মিলে আমরা একটা ভাবের আদান প্রদান, মত বিনিময় এর মধ্যেও প্রবেশ করব। তো আমরা আর দেরি না করে রাজীবের কাছে চলে যাই। রাজীব তার উপস্থাপনা শুরু করবে। রাজীব। হ্যাঁ, ধন্যবাদ আলোক ভাই। আমরা এখন যে সময়ের মধ্য দিয়ে চলছি তাতে করে প্রতিদিনই কিছু না কিছু দুঃসময় আমাদেরকে বিপন্ন করছে, বিষণ্ণ করছে। তো আজকে গত কয়েকদিনে বাংলা সংস্কৃতি জগতের ইন্দ্রপতন বলতে যা বোঝায় সেরকমই কিছু ঘটনা ঘটে গেছে। কিছু তো করার নেই, এগুলিতে আমাদের হাত নেই কোনো। আমরা খালি নীরব দর্শক হয়ে থাকা ছাড়া আমাদের কিছু করার থাকে না। তো যাই হোক, যারা চলে গেছেন, আজকেও সকালবেলায় হিমেল বরকতের মৃত্যুর খবর শুনে খুবই বিষণ্ণ লাগছে। আলোকুন্দু চলে গেছেন, যে আলোকুন্দু দেবব্রত বিশ্বাসকে প্রচুর রেকর্ড করেছেন ওর গান। হ্যাঁ, যার জন্য অনেক অজানা অশ্রুতপূর্ব গান আলোকুন্দুর জন্য আমরা শুনতে পেয়েছি। তিনিও চলে গেছেন করোনাতে। তো এইসব চলে যাওয়ার খবরগুলি আমাদেরকে বিপন্ন করে, বিষণ্ণ করে, নিঃস্ব করে দেয়। তারপরেও জীবন প্রবাহ তো চলে, সংস্কৃতির প্রবাহও চলে। সেটি সংস্কৃতির সব থেকে বড় জোরের জায়গা, যে সংস্কৃতি এসব কোনো ঝরে যাওয়া, পড়ে যাওয়াতেই সে থেমে থাকে না। তো আমরাও থেমে থাকবো না নিশ্চয়ই। তো আমরা খালি আজকের অনুষ্ঠানের শুরুতে তাদেরকে স্মরণ করি, শ্রদ্ধা জানাই। আজকে গত অনুষ্ঠানে আমি বলেছিলাম যে আজকে আমরা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, অতুল প্রসাদ ইত্যাদি ইত্যাদি শুনব। তো এই অনুষ্ঠানটি পরিকল্পনা করতে গিয়ে আমি দেখলাম যে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে আজকে কোনো আলোচনা করবো না, এমনকি রবীন্দ্রনাথের গান নিয়েও কোনো আলোচনা করবো না। রবীন্দ্রনাথের গানের এত আলোচনা হয়েছে যে সেইখানে আর কি বলবো, অশ্রাব্য কথা নাই বা বলবো, মানে যাই বলবো সেটি অতিরিক্ত এবং পৌনপুনিকতা দোষে দুষ্ট হবে। কাজে সে কথা আর না বলি, রবীন্দ্রনাথের গান নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে আমরা কি করব? আমরা রবীন্দ্রনাথের গান শুনবো, বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের গান। আর আরেকটি কথা বলবো যে রবীন্দ্রনাথের গান শুনবো, দ্বিজেন্দ্রলাল রায়ের গান শুনবো, রজনীকান্তের গান শুনবো না। কিন্তু কি শুনবো পরে থাক, সেটা পরেই আমরা বলবো কি শুনবো। নজরুলের কিছুই শুনবো না। তার কারণ আমি দেখলাম যে রবীন্দ্রনাথের পরে রজনীকান্ত, অতুল প্রসাদ শুনে যদি আমরা নজরুলেও যেতে চাই, তাহলে নজরুলের প্রতি নেহাতি অবিচার করা হবে। পরের দিনের অনুষ্ঠানের জন্য নজরুলকে আমি তুলে রাখলাম। আমরা আজকে শুরু করব রবীন্দ্রনাথকে দিয়ে। আমি প্রতিদিন যেমন একটা প্রেজেন্টেশন করে থাকি, আজকেও করেছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। দেখা যাচ্ছে নিশ্চয়ই? দেখা যাচ্ছে আলম ভাই? আপনার মিউট করা আছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। বেশ, আজকে অনুষ্ঠান আমরা শুরু করার জন্য যার ছবিটিকে বেছে নিয়েছি তিনি আমাদের কারোই অপরিচিত নন। বলা ভালো, বাংলাদেশে যে সংস্কৃতি আন্দোলন, স্বাধীন বাংলাদেশের সংস্কৃতির যে চর্চা, শুদ্ধ সংস্কৃতির চর্চা, তার মানুষকে টেনে আনা, তার প্রতি আগ্রহী করে তোলা, তাতে এই মানুষটির অবদানের কোনো শেষ নেই। কিন্তু এপার বাংলার আমাদের অনেকের হয়তো এর সঙ্গে পরিচয় নেই। সেই পরিচয়টা একটু এই সুযোগে করে নেওয়া ভালো। এর নাম ওয়াহিদুল হক।
বাংলাদেশে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্র চর্চাকে জিইয়ে রাখতে, বাঁচিয়ে রাখতে ওয়াহিদুল হকের মতো এত বেশি ইনস্ট্রুমেন্টাল মনে হয় খুব কম মানুষ আছে, খুব কম মানুষ আছে। সেই জন্য আজকের এই অনুষ্ঠান এর শুরুতেই ওয়াহিদুল হককে আমরা মনে করলাম, ওয়াহিদুল হকের গান শুনবো, যদি বলেন আবৃত্তিও শোনাতে পারি। আর রবীন্দ্রময় মানুষ বলতে যা বোঝায় ওয়াহিদুল হক তাই ছিলেন। 13 বছর আগে উনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু ওয়াহিদুল হক এখন বেঁচে আছেন, থাকবেন। অন্তত যে চর্চার মধ্যে দিয়ে তিনি কিছু মানুষকে টেনে এনেছেন, কিছু রবীন্দ্র বা সংস্কৃতি চর্চার মধ্যে, তারাই বাঁচিয়ে রাখবেন ওয়াহিদুল হককে, তার স্বপ্নকে। তো আজকের অনুষ্ঠানে আমি ওয়াহিদুল হকের গান দিয়ে শুরু করব না, করব একটা দুষ্প্রাপ্য গান দিয়ে। সেই গানটি রবীন্দ্রনাথের স্বয়ং। এই যে ছবিটা দেখা যাচ্ছে, শম্ভু সাহার তোলা, 1937 সালে রবীন্দ্রনাথের জন্মদিনের দিন, 25শে বৈশাখ 1937, মানে হচ্ছে 1344 সম্ভবত, তাই না? হ্যাঁ, 1344-এর 25শে বৈশাখ এই ছবিটি তোলা শম্ভু সাহার ক্যামেরা, বিখ্যাত ফটোগ্রাফার শম্ভু সাহা, তার ক্যামেরা। তো এই অবধি এসে রবীন্দ্রনাথের একটা দুষ্প্রাপ্য গান আপনাদের শোনাই। গান ঠিক নয়, আবৃত্তি। এই আবৃত্তিটা 1921 সালের রেকর্ড। সেই গানটি আপনাদের, সেই রেকর্ডিংটা আপনাদের শোনাই। একটু সময় দিন। আমার মেশিনটা অত্যন্ত স্লো হয়ে গেছে কোনো কারণে আজকে, মানে কিছুতেই। আমি আজকে ভেবেছিলাম অনুষ্ঠান শেষ অবধি করতে পারবো কিনা, এতই স্লো, সে কোনো কাজই করতে চাইছে না। মানে অনিচ্ছুক ঘোড়াকে দিয়ে রেসের মাঠে নামলে যা হয় আর কি। আজকে একটু এই সমস্যাটা। পরাণের সাথে খেলিবই আজিকে পরনো খেলা, নিশিত বেলা সাঘন বরষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতা রঙ্গে ভাষাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি করলো, দে দৌড় দৌড়, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল, দে দৌড় দৌড়। আজি জাগিয়া উঠিয়া পরানোই আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরানোই আমার ব্যাকুলি আছে বুকের কাছে। তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা, মরণ দোলায় ধরি রসি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝায় আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিশিত বেলা। দে দৌড় দৌড়, দে দৌড় দৌড়, লে মহাসাগরে তুফান তোর, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কৌর, প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল, বক্ষ শনিতে উঠেছি আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল, ওরে কুন্তলয় উড়ে অঞ্চলয় উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মাত্র বোল, দে দৌড় দৌড়, বাইরে ঝঞ্ঝা পরানো বধূর আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল, দে দৌড় দৌড়,
প্রাণেতে আমাতে মুখোমুখি আজ, চিনি লব দহে ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পরশিব দহে ভাবি বিভোর, দে দৌড় দৌড় স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল, দে দৌড় দৌড়। পুরো আবৃত্তিটাই শোনালাম এই কারণে, এটা 1921 সালের রেকর্ড। তখন রবীন্দ্রনাথের গলা যে রেকর্ডিং গুলি আমরা শুনতে পাই তার মতো অতটা বার্ধক্যের ভারে জীর্ণ হয়নি। এই প্রসঙ্গে কতগুলি কথা বলে দেওয়া যায়। আলো ভাই কি কিছু বলবেন আপনি? না, 1921-এ তার বয়স কত? 60। হ্যাঁ, 60 বছর। সেই 60 বছরের যুবক। রবীন্দ্রনাথ 60-এর যুবক, সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। 60 বছরের যুবক। তো রবীন্দ্রনাথের গানের রেকর্ডিং সম্পর্কে কিছু কথা এখানে বলে ফেলবো এই কারণে যে আমরা যারা জগদীশ চন্দ্র বসুর কাজের সঙ্গে পরিচিত কিছুটা, তারা জানি যে জগদীশ বসু ভারতবর্ষে, বিশেষত কলকাতায়, যে অনেক কিছু প্রথম কাজের সঙ্গে জড়িত। তার মধ্যে একটি হচ্ছে যে কলকাতায় প্রথম যারা ফোনোগ্রাফ যন্ত্র নিয়ে আসে, আগেকার আমরা আমাদের দ্বিতীয় এপিসোডে আমরা বলেছিলাম যে আমাদের যে রেকর্ডিং ব্যবস্থা, তাতে শুরুতে একদম প্রথমে যে ধরনের রেকর্ডিং ব্যবস্থা চালু হয়েছিল, সেই যে মেশিনে রেকর্ডিং হতো বা যে মেশিন দিয়ে চালানো হতো তাকে বলা হয় ফোনোগ্রাফ। তো সেই ফোনোগ্রাফ যন্ত্র কলকাতায় প্রথম এনেছিলেন ফাদার লাফঁ বলে একজন মানুষ, সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক, ফিজিক্সের অধ্যাপক। তারপরে যার হাত ধরে কলকাতায় ফোনোগ্রাফ যন্ত্র এলো এবং সেইটার কিছুটা প্রচারও হলো, তিনি জগদীশ চন্দ্র বসু, আচার্য জগদীশ চন্দ্র বসু। প্রেসিডেন্সি কলেজের ফিজিক্সের ল্যাবরেটরিতে বসে এই সব কুকীর্তি তিনি করতেন। হ্যাঁ, এবং সেখানে মাঝে মাঝে রবীন্দ্রনাথ যেতেন। গেলে ওই ফোনোগ্রাফে একটা সুবিধা ছিল যে রেকর্ড করাও যেত, আবার সেই রেকর্ডিং শোনানো যেত। রবীন্দ্রনাথের রেকর্ড গান প্রচুর তিনি রেকর্ড করেছেন, প্রতিদিন উনি যেতেন। এটা জগদীশ চন্দ্রের একটা নেশা ছিল যে রবীন্দ্রনাথকে রেকর্ড করা, এবং সেই রেকর্ডিং কালের গর্ভে হারিয়ে গেছে, কারণ মোমের সিলিন্ডার, গ্লাসের মতো আকারের সে রেকর্ড হতো। মোমের রেকর্ড বেশি দিন থাকে না ভারতবর্ষের। রবীন্দ্রনাথের মোমের রেকর্ড, সিলিন্ডার রেকর্ড মনে হয় এক জায়গায় বা দু জায়গায় আছে। ন্যাশনাল আর্কাইভস নাকি একটি আছে শুনেছি, জানি না, আর বিশ্বভারতীর কাছে আছে কিনা আমি জানি না। কিন্তু বম্বেতে অমরনাথ শর্মা বলে এক ব্যক্তি আছেন, তার কাছে সে বেশ কিছু সিলিন্ডার রেকর্ড আছে, এবং তার রবীন্দ্রনাথেরও নাকি একটি আছে। এটি অমরনাথ শর্মাই আমাকে বলেছেন, এর সত্য মিথ্যে আমি জানি। কিন্তু যাই হোক, সেই সময়ে 1890-এর যে বছর, 90-এর যে দশক, সেই দশকে রবীন্দ্রনাথের গলা কেমন ছিল। 1890 থেকে 1900 মানে বুঝতেই পারা যাচ্ছে যে তখন রবীন্দ্রনাথের 40 বছর বয়স হয়নি, আমাদের থেকেও যুবক তখন। হ্যাঁ, আমি তো এখন বুড়ো হয়ে গেছি, তো আমার থেকেও যুবক রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথের গলা কেমন ছিল সেটি সত্যিই আমাদের একটা পরম কি বলবো ক্ষতি, যে সেই রেকর্ড আমাদের হারিয়ে গেছে, আমরা রাখতে পারিনি। রবীন্দ্রনাথ তার আত্মজীবনী যে অন দ্য এজেস অফ টাইম, সেখানে লিখেছেন, তার মানে ওই জগদীশ চন্দ্রের সেই রেকর্ডিং এর কথা উল্লেখ করেছে। পরে তারপর এই কথাও বলেছেন যে এখন যে রেকর্ড বাজারে শোনা যায়, তখন তো বাবা মশায়ের, বাংলায় যেটা অনুবাদ হয়েছে, বাবা মশায়ের গলা পড়িয়া গিয়েছে। সেই রেকর্ডিং, রবীন্দ্রনাথের সেই তারুণ্য গলায় আর নেই। কাজেই এইটি আমাদের একটা বড় লস, ক্ষতি। এরপরে 1900 সালের পরে যখন ভারতবর্ষের রেকর্ডিং ব্যবস্থা এলো, তখন প্যাথে কোম্পানি, এই প্রসঙ্গে বলে রাখি যে এই আচার্য জগদীশ চন্দ্রের যে ভাগ্নে হচ্ছেন হেমেন্দ্রমোহন বসু। হেমেন্দ্রমোহন বসু প্রথম ভারতবর্ষে এই প্যাথে কোম্পানির সঙ্গে কোলাবোরেট করে রেকর্ড তৈরি করা শুরু করে। মানে HMD তখনও বাজারে এসেছে সবে, কিন্তু হেমেন্দ্রমোহন বসু করলেন কি, বুঝতেই পারছেন জগদীশ বসু তার ভাগ্নে, তাদের মধ্যে একটা স্বদেশী
চিন্তা, স্বদেশী প্রেরণা তাদের মধ্যে ছিল। এইচএমভির মতো একটা ব্রিটিশ কোম্পানির সাথে তিনি হাত মেলাবেন। হ্যাঁ, মানে এর পেছনে জগদীশ বসুর প্রভাবটার কথা আমাদের মনে রাখতে হবে। মানে এই গানের ইতিহাস কিন্তু শুধুমাত্র গানের ইতিহাসই নয়, তার মধ্যে আমি যে বারবার বলছি, এই ইতিহাস সংরক্ষণের মাধ্যমে আমরা আমাদের সোশ্যাল হিস্ট্রিকে, আমাদের সাংস্কৃতিক ইতিহাসকে, সামাজিক ইতিহাসকে, রাজনৈতিক ইতিহাসকে, সবকিছু এর মধ্যে কিন্তু আছে। তো সেই জগদীশ বসুর প্রভাবে হেমেন্দ্র মোহন বসু এইচএমভির সঙ্গে, তখন এইচএমভি নাম ছিল না যদিও, টাইপরাইটার কোম্পানি, এরকম কিছু একটা, গ্রামোফোন অ্যান্ড টাইপরাইটার কোম্পানি। তো তার সঙ্গে না হাত মিলিয়ে তিনি ফ্রান্সের প্যাথি কোম্পানির সঙ্গে এইচ বোস প্যাথি রেকর্ড বের করেন বাজারে, এবং সেই প্যাথি রেকর্ড থেকে রবীন্দ্রনাথের রেকর্ডিংও হয়েছিল। কিন্তু সেসব রেকর্ড আর নেই, পাওয়া যায় না। সেই সব অবশ্য সিলিন্ডার রেকর্ড নয়, প্যাথের রেকর্ড হচ্ছে ডিস্ক রেকর্ড। কিন্তু আমরা যে ডিস্ক রেকর্ড দেখি, আপনারা যারা দেখেছেন তারা জানেন, ছোটবেলায় বা বহুদিন আগে যারা দেখেছেন তাদের মনে করলে দেখবেন যে রেকর্ডগুলি ঘুরতো, কিন্তু আমাদের দেখা রেকর্ডগুলি ঘুরতো ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ ঘুরতো। আর প্যাথে কোম্পানির রেকর্ড ঘুরতো উল্টো দিকে। আর ইয়েটা আপনার ওই পিনটা, যে স্টাইলাস দিয়ে রেকর্ডগুলি চলতো, সেই রেকর্ডগুলি বাইরের, পিনটা বাইরে থেকে ক্রমশ ভেতর দিকে যেত, রেকর্ড ঘুরতো, পিন ভেতর দিকে যেত। প্যাথে কোম্পানির ঠিক উল্টো প্রসেস, ওইভাবে প্যাথে কোম্পানির রেকর্ড চলতো। যাই হোক, সেসব তো আর নেই। কিন্তু রবীন্দ্রনাথের প্যাথে কোম্পানি থেকে রবীন্দ্রনাথের রেকর্ড বেরিয়েছিল, এবং সেইখানে অসামান্য একটি বিজ্ঞাপন হয়েছিল। এই বিজ্ঞাপনটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। এইটি সময়ের অভাবে আমার মেশিন আজকে গন্ডগোল করার ফলে আমি আর ছবি তুলে এখানে আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু বিজ্ঞাপনটা শুনুন। প্যাথে কোম্পানি হেমেন্দ্র মোহন বসু রবীন্দ্রনাথের গানের বিজ্ঞাপন দিচ্ছে। স্বনাম খ্যাত কবিকুল শ্রেষ্ঠ সুকণ্ঠ রবীন্দ্রনাথের আর কি পরিচয় দিব, বঙ্গের গৃহে গৃহে আবাল বৃদ্ধ বনিতা সকলেই রবিবাবুর সর্বতোমুখী প্রতিভা ও যশরাশির বিষয়ক সম্যক অবগত আছে। কোন সভায় বা সাধারণ উৎসব ক্ষেত্রে তাহার সকণ্ঠ নিঃসৃত সঙ্গীত লহরী শ্রবণ করিবার আশায় লোকে এককালে উন্মত্ত হইয়া ছুটিত। আমরা যে সেই রবীন্দ্রনাথের কলকণ্ঠ রেকর্ড করিয়া চিরস্থায়ী করিতে পারিয়াছি, এই আমাদের পরম সৌভাগ্য। তাহার কণ্ঠস্বর গৃহে বসিয়া শুনিতে কাহার না লালসা হয়। লালসা, একদম শব্দটা দেখুন, মানে লালসাই হচ্ছে রবীন্দ্রনাথের কণ্ঠ শোনার জন্য। আমাদের নিকট তাহার দুখানি মাত্র রেকর্ড আছে। এইটি 1905, এই সময় 5-6 বিজ্ঞাপন আর কি। সেখানে কি কি রেকর্ড করেছেন? স্বরচিত আবৃত্তি কবিতা সোনার তরী। তার পরিচয় দিচ্ছে, ইহার মাধুর্য রবিবাবুর সকণ্ঠে কত সুন্দরভাবে প্রতিফলিত করিয়াছেন, তাহার সকর্ণে না শুনিলে ভাষায় বর্ণনা রূপ। আর আরেকদিকে উল্টো দিকে করেছেন বন্দে মাতরম, বঙ্গের গৌরব অমর বঙ্কিমচন্দ্রের প্রাণোন্মত্তকারী জাতীয় সঙ্গীত, এতদুপরি স্বয়ং রবিবাবু তার গায়ক। অর্থাৎ রবীন্দ্রনাথ সেই 1905-6 সালে তখন একটা বেশ বিজ্ঞাপন দেওয়ার মতো, মানে সেলেবল প্রোডাক্ট আর কি বলে, শুধু আজকে নয়, 1905-এও এই একই ঘটনা ঘটেছিল। তো যাই হোক, এই হচ্ছে রবীন্দ্রনাথের শুরুর দিকের রেকর্ডিং এর কথা। তারপরে এইচএমভিতে রবীন্দ্রনাথ রেকর্ড করেছেন। 1926 সালে রবীন্দ্রনাথের রেকর্ড বেরিয়েছে এইচএমভি থেকে। আর 1932-এ যখন হিন্দুস্তান রেকর্ড কোম্পানি তৈরি হলো, তখন তো রবীন্দ্রনাথের বেশ কয়েকটি রেকর্ড সেখান থেকে তৈরি বেরোয়। তো সেই রেকর্ডগুলি বাজারে পাওয়া যায় বলে আমি এই রেকর্ডিংটা আপনাদের শোনালাম। এইটি রবীন্দ্রনাথের একটু কম শুনতে পাওয়া গলা। আর আরেকটা বেশ বিষয় বলার আছে, রবীন্দ্রনাথের গলা নিয়ে অনেকে নানা ধরনের কথা বলে থাকেন। যে কেউ বলছেন রবীন্দ্রনাথের গলা নাকি গম্ভীর, একদম পুরুষালী কণ্ঠ ছিল। পুরুষালী শব্দটা আমি খালি মানে কোনো জেন্ডার বায়াস না রেখেই বলছি আর কি, পুরুষ মানুষের মতো। কিন্তু এইখানে একটা মজার গল্প আছে, সেই গল্পটা আমরা আরেকটু পরে আপনাদের শোনাবো। এখন তোলা থাকবো। তার পরিবর্তে আমরা এখন শুনি যে রবীন্দ্রনাথের গানের রেকর্ডিং কিন্তু 1905-6 সালেই আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের নিজের রেকর্ড বেরোচ্ছে। 1909 সালে রেকর্ড হয়েছে বেদানা দাসী, সরলা বাই,
কৃষ্ণ ভামিনী, আশ্চর্যময়ী, এই রেকর্ডিংগুলির বৈশিষ্ট্য ছিল 1925, 26, 27 বা 30 অব্দি রেকর্ডিং এর যে টেকনিক সেটা ছিল, তাকে বলা হতো অ্যাকুয়াস্টিক রেকর্ডিং। এখনকার মতো ইলেকট্রিক্যাল রেকর্ডিং ব্যবস্থা, অর্থাৎ এখন আমরা যে কথা বলি এই কথাটা ইলেকট্রিক্যালি অ্যাম্পলিফাই করা হয়। তখন যেটা করা হতো, আপনাদের দ্বিতীয় যে এপিসোডে আমরা কথা বলেছিলাম সেই সময় রেকর্ডিং ব্যবস্থা মনে থাকবে, যে একটা চোঙার মধ্যে মুখ ঢুকিয়ে তখন রেকর্ডিং করতে হবে। তো এটাকে অ্যাকুয়াস্টিক রেকর্ডিং বলে। তো ওই প্রথম দিকের রবীন্দ্রনাথের গানের রেকর্ডিং গুলো কিন্তু এই অ্যাকুয়াস্টিক রেকর্ডিং, ইলেকট্রিক্যাল রেকর্ডিং। এবারে এইখানে আরো একটা ব্যাপার আছে, যে রবীন্দ্রনাথের আজকে বসে রবীন্দ্রনাথের গানের যে প্রভাব প্রতিপত্তি, এই শব্দ দুটি আমি ব্যবহার করলাম, আমাদের সংস্কৃতির জগতে রয়েছে 1900 সালের শুরুর দশক বা তার পরের দুটো দশকেও রবীন্দ্রনাথের কিছু পরিচিতি, প্রভাব প্রতিপত্তি এসব ছিল হয়তো, কিন্তু তার গানের সেই মান্নায়ন, স্ট্যান্ডার্ডাইজেশন তার গানের হয়। তার গানের সুরকে, রবীন্দ্রনাথের দেওয়া সুরকে কেউ মেনে চলতেন না সচরাচর। না চলে কিরকম গান গাইতেন তার কিছু উদাহরণ আপনাদের আজকে শোনাবো। এগুলি মজার, মানে রবীন্দ্রনাথের গান নিয়ে কথা বলার থেকে তার গানের রেকর্ডিং নিয়ে কথা বলা হবে, কারণ পূজা পর্যায়ে, বিবিধ পর্যায়ে, প্রকৃতি, এইসব নিয়ে আর কত কথা বলবো, এসব নিয়ে কথা বলার সত্যি কিছু নেই। তো আমরা এখন সেই রকম প্রথম দিকে কিছু গান শুনবো। এবং সেই ছোটবেলায় আমরা যখন স্কুলে আঁকা শিখতাম, তখন আমি একবার একটা গরুর ছবি এঁকেছিলাম। তো আমার মাস্টারমশাই সেই ছবি দেখে বলেছিলেন, হ্যাঁ সাংঘাতিক ভালো কাক এঁকেছিস। তো বোঝাই যাচ্ছে যে মানে বুঝিয়ে না দিলে বোঝা যায়, এমনই তার অবস্থা। তো প্রথম যুগে রবীন্দ্র গানের অবস্থা ঠিক ওই রকম ছিল, যে বর্ধমানের সেই উৎপল দত্তের তীরের তলোয়ার আছে না, যে বাংলা লিখেছেন কিন্তু তো বাংলা না করে বুঝিয়ে দিলে বোঝা যায়, এইরকম। তো প্রথম যুগের একজন গায়ক কে মল্লিকের গান আমরা আগে শুনেছি। আমরা বলেছিলাম যে এই কে মল্লিক বর্ধমানের লোক, গোরাচাঁদ মল্লিকের বাড়িতে উনি থাকতেন, মোহাম্মদ কাসিম বলে একজন মানুষ। এবারে রেকর্ড যখন বেরোয় বাজারে, তখন যে মুসলমান শ্যামা সঙ্গীত গাইবেন, হিন্দুদের গান গাইবেন, হিন্দুরা হয়তো তার গ্রহণ করবে না, সেই জন্য উনি নাম পাল্টে নিলেন কে মল্লিক, যাতে করে বোঝা না যায়। তো সেই কে মল্লিকের গাওয়া রবীন্দ্রনাথের গান শুনুন। এই গানটা শোনাই আপনাদের। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ গোলার তলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ গোলার তলে। সকল অহংকার হে আমার ডোবাও চক্ষুর জলে, মাথা নত করে দাও হে তোমার চরণ গোলার তলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান। এই হলো তখনকার গানের নমুনা। এরপরে যার গান শোনাবো তার ছবি দেখতে পাচ্ছেন, কৃষ্ণ ভামিনী, তার গান শুনো। মানে একটা কথা বলে রাখি, এই গানগুলি শুনে প্রাথমিকভাবে একটু আঘাত লাগতে পারে হয়তো, কিন্তু
সেই সময় নিরিখে দেখুন রবীন্দ্রনাথ তখন সুরকার হিসেবে, গীতিকার হিসেবে রবীন্দ্রনাথের সেই প্রতিপত্তি তখন ছিল না। মানে রবীন্দ্রনাথের মতো মানুষ 1913 সালে নোবেল প্রাইজ পাচ্ছেন, নোবেল পুরস্কার পাওয়ার পরেও সঙ্গীতের জগতে কিন্তু তখনও তেমন ভাবে আমল দিচ্ছে না তাকে, কারণ গায়ক গায়িকারা তার দেওয়া সুর মানছেন না, শিখছেন না। তো এই অবস্থাটা কিন্তু বুঝতে হবে। রবীন্দ্রনাথ ইনস্টিটিউশন হননি তখনও বিশ্বভারতীর মিউজিক বোর্ড তৈরি হয়নি, কাজেই কোনো নিয়ন্ত্রণ ছিল না। নিয়ন্ত্রণ না থাকার ফলে কি হয়েছে, রবীন্দ্রনাথ জীবিত অবস্থাতে তার কিছু নমুনাই আমরা শুনছি আর কি। এই গেল আমাদের কৃষ্ণ ভামিনী। এরপরে আরো চমক আছে, এরপরে আসছেন বেদনা দাসী। কিছুদিন আগে ইন্টারনেটে দেখেছিলাম এই বেদনা দাসীর 1906 গান বলে একটি গান খুব চলছিল। 1906 সালের গান নয়, সেটি 1909 সালের রেকর্ড। যাই হোক, তো বেদনা দাসীর গান শুনুন। একটু লম্বা করে গানগুলি শোনাচ্ছি, কারণ এই গানগুলি তো চট করে শোনার সুযোগ হয় না। এখানে একটা কথা বলার বিষয়, সেটা হচ্ছে দেখুন, এই যারা গায়িকা তারা বেশিরভাগই মানে গায়কিটা যদি দেখেন তাহলে বুঝবেন এটাই এই তখনকার দিনে প্রচলিত, প্রত্যেকেই প্রায় বাইরে ছিল। তো এরা যে ধরনের গান গাইতে অভ্যস্ত ছিলেন, এদের কারো কিন্তু গলা খারাপ নয়, শিল্পী হিসেবে কিন্তু এরা কেউই খুব সামান্য মানে কোনো রকমের গান গাইছেন,
এই গান গাওয়াটাই তাদের পেশা, এবং তৈরি গলা সবকিছু ঠিক, কিন্তু গানের যে গায়কী, সেটা রবীন্দ্রনাথের গায়কী তখনও তৈরি হচ্ছে না। গায়ক পেশাজীবী যারা আছেন তাদের মধ্যে কিন্তু রবীন্দ্রনাথের গায়কীটা তার কখনো তৈরি হচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলার আছে, রবীন্দ্রনাথ এদের গান কিন্তু কখনোই অনুমোদন করে, কিন্তু এই গানই, রবীন্দ্রনাথের গানই যখন জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীর যে জ্যাঠামশাই রাধিকা প্রসাদ গোস্বামী গাইছে, তখন কিন্তু রবীন্দ্রনাথ তাকে ইয়ে করছেন না, তাকে কিন্তু মেনে নিচ্ছেন, এক ধরনের অনুমোদন দিচ্ছেন, এবং সেইখানে রবীন্দ্রনাথের এক ধরনের রাজনীতিও কাজ করছে না তা নয়। রাধিকা প্রসাদের মতো প্রতিষ্ঠিত শিল্পী রবীন্দ্রনাথের গান গাইলে সেটি রবীন্দ্রনাথকে সাহায্য করছে গায়ক সমাজে নিজের গানকে প্রতিষ্ঠা করা। এই রাজনীতিটাও রবীন্দ্রনাথ করেছেন। এটি যদিও একটু বিতর্কিত কথা, কিন্তু এটি সত্যি কথা, এটিকে অস্বীকার করা যায় না। কাজেই রবীন্দ্র গানের যে রাজনীতি, গায়কের যে রাজনীতি, রবীন্দ্রনাথের গানকে নিয়ে যে রাজনীতি, তার যে বাজার, এও বহু কাজের জায়গা এখানে রয়েছে। তো বেদনা দাসীর পরে আমরা আশ্চর্যময়ী দাসীর গান শুনি। বুঝিয়ে না দিলে রবীন্দ্রনাথের গান বোঝা কারো সাধ্য না। এই গানের কথাটাই ধরতে পারিনি, গানের কথাটা বলো, কোন গানটা এটা? ওই বুঝি বাঁশি বাজে। ওই বুঝি বাঁশি বাজে, আচ্ছা। এটা মানে গানের কথা বুঝতে পারলেও ধরতে পারার কথা নয়। মানে কাজেই এই মজাগুলি গানগুলি শুনতে গেলে পাওয়াও যায়, তার সঙ্গে একটা অন্য ধরনের সত্য ফুটে ওঠে আর কি। এরপরে যার গান শোনাবো তিনি আমাদের পরিচিত মানুষ, আঙ্গুরবালা। বিশেষত নজরুলের গান তিনি যেভাবে প্রতিষ্ঠা করেছেন, বাজারে শ্রোতাদের কাছে নিয়ে এসেছেন, সেইটি সত্যি খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে। তো সেই আঙ্গুরবালা রবীন্দ্রনাথের গানও রেকর্ড করেছেন 1922 সাল নাগাদ। তো আঙ্গুরবালার একটি গান শুনি। Sonar,
গানটা কিন্তু অনেকটাই সুরের ছাপটা রয়েছে এই গানে, একদম একদম সৃষ্টি ছাড়া নয় আর রবীন্দ্রনাথের গানের সঙ্গে। এরপরে যার গান শোনাবো সেই গান শুনে আপনাদের হৃদকম্প উপস্থিত হতে পারে, কিন্তু তাও শোনাবো তুলসীচরণ দাস, এ 1922 সালের রেকর্ড। সে গানটি শুনুন। তুলসীচরণ দাস হলো। এরপরে একজনের গান শোনাবো। রবীন্দ্রসঙ্গীতের আকর্ষণে বহু মানুষ বাইরে থেকে এসে গান গেয়েছে, মানে অন্য ভাষার মানুষ, তারা রবীন্দ্রনাথের গান শিখেছেন, গেয়েছেন। তার মধ্যে একজন বিখ্যাত মানুষ তো আছেন, আর্নল্ড বাকে, যিনি রবীন্দ্রনাথের গান গেয়েছেন। শুধু নয়, রবীন্দ্রনাথের গানের নোটেশন তৈরি করেছেন, স্বরলিপি করেছেন স্টাফ নোটেশনে। তো সে ধরনের মানুষ যেমন আছেন, তেমনি ভারতবর্ষের অন্য প্রদেশের মানুষ শান্তা আপ্তে, তিনি মারাঠি সিনেমার খুবই বিখ্যাত গায়িকা এবং নায়িকা, তিনি রবীন্দ্রনাথের গান গেয়েছেন, নজরুলেরও গান গেয়েছেন শান্তা। তো সেই শান্তা আপ্তের গান আপনাদের শোনাই। তারপরে আরেকজনের গান শোনাবো, তিনি অতি বিখ্যাত মানুষ ছিলেন, সেই আগে শান্তা আপ্তের গান শোনাবো। जाने
একদম গানের মধ্যে তিনি যে বিদেশি মানে বাংলাভাষী নন তার পরিচয় কিন্তু নেই কোথাও। কতখানি নিষ্ঠা দিয়ে তিনি এই গানটিকে আয়ত্ত করেছেন, বাংলা গানকে আয়ত্ত করেছেন, গেয়েছেন। শুধু তো বাংলা গান গাননি, মারাঠি সিনেমাতে গানে অত্যন্ত বিখ্যাত ব্যস্ত মানুষ ছিলেন, তার মধ্যেও এই কাজ তিনি করেছেন। তো এটি বাংলা গানের পক্ষে একটা সৌভাগ্যের বিষয় যে বাংলা গান এ ধরনের একটি কণ্ঠকে পেয়েছিল একসময়। আর তারপরেই শোনাই মালতী ঘোষাল, তিনি রবীন্দ্রসঙ্গীতের অবিসংবাদী শিল্পী। তার বিখ্যাত গান আছে এ পরবাসে রবি হায়। মালতী ঘোষালের পরিচয়টা এখানে একটু দিয়ে নেওয়া দরকার। যার কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেই জগদীশ চন্দ্র বসু, তার ভাগ্নে হেমেন্দ্র মোহন বসু। মালতী ঘোষাল হেমেন্দ্র মোহন বসুর কন্যা, এবং মালতী ঘোষালের মা মৃণালিনী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বোন। এই বোঝাই যাচ্ছে সব দিক থেকে, মানে বাবার দিক থেকে, মায়ের দিক থেকে, সঙ্গীত এবং সংস্কৃতির আবহাওয়া পরিবারের মধ্যে তার গড়ে ওঠা, বড় হয়ে ওঠা। কাজেই মালতী ঘোষালের গান যে আমাদেরকে আপ্লুত করবে, আমাদের কানকে যে ধরে রাখবে, সেটা স্বাভাবিক। মালতী ঘোষালের একটি গান না শুনলে আজকে রবীন্দ্রসঙ্গীতের ওটা সম্পূর্ণ হওয়ার নয়। যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু, যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু, যদি আমার যদি কোনো দিন এ বিনার তারে তব প্রিয় নাম নাহি ঝঙ্কারে, দয়া করে তবু রহিও দাঁড়ায়, ফিরিয়া যেও না প্রভু, যদি আমার বেশ, এই গানের সঙ্গে আমরা পরিচিত। এই গান আমাদের না শোনা গান নয়। এরপরে মালতী ঘোষালের পরে আমরা এই ছবিতে যাদের ছবি দেখা যাচ্ছে, দেখুন বাঁদিকে হচ্ছে সুপ্রভা রায়, সত্যজিৎ রায়ের মা, সুকুমার রায়ের স্ত্রী। এটি তাঁদের বিয়ের পরের ছবি। আমার বন্ধু বিশিষ্ট সত্যজিৎ রায় নিবিষ্ট মানুষ ঋদ্ধি গোস্বামী, তাকে আমি অনুরোধ করেছিলাম এই সুপ্রভা রায়ের একটা ছবি পাঠাতে। তো তিনি আমাকে ছবি পাঠিয়েছেন, কিন্তু সে ছবি আপনাদের আমি দেখালাম না। তার কারণ আমার মনে হলো এই ছবিটা অনেক বেশি প্রাণবন্ত আর কি। আর সে ছবি নয়, পরে অন্য কোনো সময় আমরা দেখবো আর কি। এইটি তাদের বিয়ের পরের ছবি। আর ডান দিকে যার ছবি দেখতে পাচ্ছি তিনি বিজয়া দাস। বিয়ের আগে বিজয়া দাস, পরে বিজয়া রায়। সত্যজিৎ রায়ের স্ত্রী ধরণী এবং সত্যজিৎ রায়ের বড় মামার মেয়ে। তো এদের গাওয়া, এর সঙ্গে অবশ্য হরিপদ চট্টোপাধ্যায়, ধীরেন্দ্র, হ্যাঁ, এদের সঙ্গে, এই দুজনের সঙ্গে হরিপদ চট্টোপাধ্যায় ছিলেন।
আরো একজন ছিলেন। তো তাদের সকলের একটা গান বেরিয়েছিল হিন্দুস্তান রেকর্ড কোম্পানি থেকে। সেই গানটি অত্যন্ত পরিচিত আমাদের, এবং কিন্তু আমরা যেন ভুল না করি এই গানকে আমাদের জাতীয় সঙ্গীত বলে। জনগণ মন অধিনায়ক জয় হে জয় হে, কিন্তু এই গানটি আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন। এটি রবীন্দ্রনাথের লেখা জনগণ মন অধিনায়ক গান, জাতীয় সঙ্গীত নয়। কারণ জাতীয় সঙ্গীত করার সময় সেই গানের যে ধরনের বিধিনিষেধ তার উপর আরোপ করা হয়েছে, এই গানটি তার বাইরের গান। কাজেই আমি কিন্তু জাতীয় সঙ্গীত শোনাচ্ছি, আমি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি, জনগণ মন অধিনায়ক। এবং এটা গানটা শুনে দেখুন। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, সিন্ধু হিমাচল যমুনা গঙ্গা উৎকল জলধি তরঙ্গ, সব শুভ নামে জাগে, সব শুভ আশিস মাগে, গানে সব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আগে তব সিংহাসন পাশে, হে মহারহয় গাথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেবে, জাগ্রত ছিল তব বিজল মঙ্গল নাচ নয়নে অনিমেষে, দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে, স্নেহময়ী তুমি মাতা, জনগণ দুঃখ দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমি জাতীয় সঙ্গীত শোনাইনি, সেটি এতক্ষণে মনে হয় বোঝা গেল, কারণ জাতীয় সঙ্গীতে পুরো গানটি গাওয়া হয় না। আর জাতীয় সঙ্গীত হওয়ার ফলে, ভারতের জাতীয় সঙ্গীত হওয়ার ফলে এই গানটি আর গাওয়াই হয় না আলাদা করে, যে কারণে এই গানটি আলাদা করে শোনাও যায় না। এটি যে সময়ের গাওয়া 1930-এর শেষের দিকে, সেই সময় এই গানটি জাতীয় সঙ্গীত হয়নি বলেই গানটির পুরোটা গাওয়া সম্ভব হয়েছে হয়তো বা তখন। তো এই গানটি এই জন্য শোনানো যে মানে এই গানটি পুরোটা শোনার সুযোগ হয় না আমাদের। আচ্ছা রাজীব, এখানে শর্মিলা রায় পমো একটা মন্তব্য করেছেন যে কনক দাস কিনা প্রশ্ন করেছেন তিনি, কনক দাস প্রশ্ন চিহ্ন। কেন এখানে কি কনক দাস? মানে এখানে কনক দাস নেই, এই গানে কনক দাস নেই না, এই গানে কনক দাস নেই। কনক দাসের গান আলাদা করে আছে যদিও, সেটি আমরা পরে শুনবো কখন, কিন্তু এই গানে নেই। ঠিক আছে, আচ্ছা এই অবধি শুনে আমরা একটু অন্যদিকে যাই। মানে বিজয় রায়ের গান এর আগের দিনও আপনাদের আমি শুনিয়েছি একবার, একটা গান শুনিয়েছি।
কিন্তু এইখানে যেহেতু বিজয় রায়ের গান আমরা বৃন্দ গানে শুনলাম, আমরা একটা অতুল প্রসাদের গান শুনি বিজয় রায়ের। এই গানটি চট করে শোনা যায় না, তো সেই অতুল প্রসাদের গানও শোনা হলো, আর আগের দিনে তো গতদিন আমরা অতুল প্রসাদের নিজের গলায় গান শুনেছি, তো কাজে আজকে বিজয় রায়ের গলায় অতুল প্রসাদ একটু শুনে। সবারে বাসের ভালো নইলে মনে ভালো বুঝবে না রে। সবারে বাসের ভালো নইলে মনে ভালো বুঝবে না রে। আছে তোর যাহা ভালো ফুলের মতো সবারে, আছে তোর যাহা ভালো ফুলের মতো সবারে। সবারে বাসিরে ভালো নেলে মনে কালো বুঝবে না রে। করি তুই আপন আপন হারালি যাচ্ছিল আপন, করি তুই আপন আপন হারালি যাচ্ছিল আপন। এবার তোর ভরায় আপন ভিড়ে তুই যাবে তারে। এবার তোর ভরায় আপন ভিড়ে তুই যাবে তারে। সবারে বাজরে ভালো নেলে মনে ভালো বুঝবে না রে। জানে তুই ভাবি কনি তার মাথায় আছে মনি। জানে তুই ভাবি কনি তার মাথায় আছে মনি। বাজা তোর প্রেমের বাঁশি ভাবের বনে ভয় পাকালে। বাজা তোর প্রেমের বাঁশি, বাজা তোর প্রেমের বাঁশি, বাজা তোর প্রেমের বাঁশি ভাবের বনে ভয় পাকালে। সবারে বাসরে ভালো নইলে কালো বুঝবে না রে। এটি আপনাদের শোনানো গেল এই সুযোগে। রাজীব কি শুনতে পাচ্ছ আমাকে? রাজীব, তোমার ভিডিওটা তো বন্ধ হয়ে গেল, তোমার ছবি ফ্রিজ হয়ে গেল। রাজীব মনে হচ্ছে একটু বিচ্ছিন্ন হয়ে গেল। এই অদিতি, কি তুমি এখানে আছো নাকি এটাও রাজীবেরই? অদিতি তুমি আছো এখানে? আলম ভাই, হ্যাঁ, কি হলো হ্যাঁ রাজীবের? ওর মানে নেট কানেকশনটা একটু গন্ডগোল করেছে, ঢুকছে আবার ঢুকছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। একটু অপেক্ষা করুন, এসে যাবে। এর মাঝখানে আমি বরং দুটো মন্তব্য পড়ে শোনাই। আমাদের লাইভে দুজন অত্যন্ত বিশিষ্ট রবীন্দ্র ব্যক্তিত্ব আজকে এসছেন, একজন এ বাংলা থেকে আরেকজন ওই বাংলা থেকে। তারা দুটো মন্তব্য করেছেন। প্রথমটি শিলা মোমেনের, চট্টগ্রাম থেকে। শিলা মোমেন আপনারা জানেন রবীন্দ্রনাথের গানের সাধনা, শিক্ষকতা, গবেষণা অনেক দিন ধরে করে আসছেন। তিনি লিখেছেন, এইসব শুনেই রবীন্দ্রনাথ লিখতে বাধ্য হয়েছেন
আমার গান শুনে আমি চিনতে পারি না, মনে হয় কথাটা আমার, সুরটা আমার নয়। এটা শিলাদি মন্তব্য করেছেন। আর শর্মিলা রয় পোমো, শর্মিলাদি উনি একটা মন্তব্য করেছেন, মজার মন্তব্য, যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ গাইছেন, শুনছেন নিজেদের মতো করে, এই পদক্ষেপ ভারী স্বাভাবিক ও দরকারি মনে হয়। আঙ্গুরবালা, শান্ত আপ্তে, অপরূপ। আমার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে সবাই গাইছেন বলে আমাদের এ করার দরকার নেই, এটা খুবই স্বাভাবিক এবং এটা দরকারিও আমাদের সংস্কৃতির জন্য। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে রাজীব ফিরে এসছে। আশা করি রাজীব তার আমার ওই যথারীতি ইন্টারনেটের কানেকশনটি পালিয়ে গিয়েছে, তাকে আবার ধরে আনলাম। দেখো শেষ অব্দি তিনি ধরা থাকেন কিনা আর কি। হ্যাঁ, তুমি একটু দ্রুত এগিয়ে চলো। অবশ্যই অবশ্যই। তো আবার হ্যাঁ, এরপরে যে কারণে রবীন্দ্রনাথের গান দিলীপ রায় গাইতে, গান নিয়ে আর কি রবীন্দ্রনাথ অনুমতি দেননি তাকে গান গাইতে, যদিও এই নিয়ে তাদের মধ্যে দীর্ঘ পত্র বিনিময় হয়েছিল, বাদানুবাদ হয়েছিল, সেসব আমরা জানি সবাই। তো কিন্তু রবীন্দ্রনাথের কিছুই দিলীপ রায় স্পর্শ পায়নি, অবশ্যই পেয়েছিল। সেই রকম একটি নমুনা আপনাদের আজকে শোনাবো। এই নমুনাটা 1937 সালে একটি টেস্ট রেকর্ড বেরোয়। টেস্ট রেকর্ড, রবীন্দ্রনাথ 20-এর দশকের শেষের দিকে শ্রী অরবিন্দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পন্ডিচেরিতে, এবং শ্রী অরবিন্দকে দেখা হওয়ার পরে শ্রী অরবিন্দের সঙ্গে তিনি একটি কবিতা লিখেছিলেন নমস্কার বলে, শ্রী অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। দিলীপ কুমার রায় রবীন্দ্রনাথের গান গাননি বটে, কিন্তু এই কবিতাটা আবৃত্তি করেছিলেন HMV-তে, এবং সেই রেকর্ডটি টেস্ট রেকর্ড হিসেবে বেরিয়েছিল। যদিও পরে একটা লাইভ রেকর্ডিং থেকে HMV বা কেউ একটা বের করেছে, কিন্তু এই অরিজিনাল টেস্ট রেকর্ডটা আমার কাছে আছে। এই রেকর্ডটা আপনার থেকে আমি শোনাচ্ছি আপনাদেরকে। এটা খুবই দুষ্প্রাপ্য একটা বিষয়। ইন্দ্রের লহ নমস্কার, হে বন্ধু, হে দেশবন্ধু, স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। তোমা লাগি নহে মান, নহে ধন, নহে সুখ, কোনো ক্ষুদ্র দান চাহ নাই, কোনো ক্ষুদ্র কৃপা। ভিক্ষা লাগি বাড়াওনি আতুর অঞ্জলি, আসো জাগি পরিপূর্ণতার তরে সর্ববাধাহীন। যার লাগি নরদেব চিররাত্রি দিন তপমগ্ন, যার লাগি কবি বজ্র রবে গেছেন মহাগীত, মহাবীর সবে গিয়াছেন সংকট যাত্রায়। যার কাছে আরাম লজ্জিত শির নত করিয়াছে, মৃত্যু ভুলিয়াছে ভয়, সেই বিধাতার শ্রেষ্ঠ দান আপনার পূর্ণ অধিকার। চেয়েছ দেশের হয়ে অকুণ্ঠ আশায়, সত্যের গৌরব দৃপ্ত প্রদীপ্ত ভাষায় অখণ্ড বিশ্বাসে। তোমার প্রার্থনা আজি বিধাতা কি শুনেছেন, তাই উঠে বাজি জয় শঙ্খ তাঁর। তোমার দক্ষিণ করে তাই কি দিলেন আজি কঠোর আদরে দুঃখের দারুণ দ্বীপ। আলোক যাহার জ্বলিয়াছে বিদ্ধ করি দেশের আধার, ধ্রুব তারকার মতো। জয় তব জয়, কে আজি ফেলিবে অশ্রু, কে করিবে ভয়, সত্যেরে করিবে খর্ব। কোন কাপুরুষ নিজেরে করিতে রক্ষা, কোন মানুষ তোমার বেদনা হতে না পাইবে বল। মোচরে দুর্বল। এই অবধি থাকলো লম্বা কবিতা, পুরোটা এখন নাই বা শুনি, অন্য কোনো সময় শুনবো। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাঁ দিকের যে ছবিটা, সেইটি দিলীপ কুমার রায়ের ছবি, ডান দিকের যে ছবিটি সেটিও দিলীপ কুমার রায়ের ছবি। এইখানে একটি দ্বন্দ্ব উপস্থিত হয়। আমার বন্ধু সন্দীপন আমাকে মেসেঞ্জারে জানালো যে ডান দিকে তো দিলীপ কুমার রায়ের ছবি। আমি হ্যাঁ, দুটোই তো দিলীপ কুমার রায়, একই নাম। যে কারণে বাঁ দিকের ছবিতে দেখুন জন্ম আর মৃত্যু দেওয়া আছে, ডান দিকের ছবিতে জন্ম মৃত্যু দিন। এই ডান দিকের যিনি, তিনিও দিলীপ কুমার রায়, রজনীকান্ত সেনের দৌহিত্র, মেয়ের ছেলে। এই দিলীপ কুমার রায় এখনো জীবিত আছেন, আমাদের মধ্যে এখনো আছেন, 104 বা 5 বছর বয়স। তো কাজী এই রবীন্দ্রনাথের গানের প্রসঙ্গে দুই দিলীপ কুমার রায়কে এক স্ক্রিনে হাজির করেছি আমি। এটি ভুলবশত করিনি, এটি ইচ্ছে করেই করেছি। নাম একটি, মানুষ দুজন, এবং দুজনেই রবীন্দ্র সান্নিধ্যে এসেছেন। রবীন্দ্রনাথের গান একজন গাওয়ার চেষ্টা করেছে, আরেকজন গিয়েছেন, রেকর্ডও বেরিয়েছে। এই দিলীপ কুমার রায়, রজনীকান্তের দৌহিত্র দিলীপ কুমার রায়ের একটি গান
আপনাদের শোনাই। এটি সম্ভবত 1961-তে রেকর্ড হয়েছিল জন্ম শতবর্ষ রবীন্দ্রনাথের। তুমি একটু কেবল বসতে দিও কাছে, আমায় শুধু খানিকটারে আজি হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে। তুমি একটু কেবল বসতে দিও কাছে, না চাহিলে তোমার মুখ পানে হৃদয় আমার বিরাম নাহি জানে, না চাহিলে তোমার মুখ পানে হৃদয় আমার বিরাম নাহি জানে। কাজের মাঝে ঘুরে বেড়াই যত ফিরে ফুল হারা সাগরে, তুমি একটু কেবল বসতে দিও কাছে। অসামান্য গান, অসামান্য গায়কী। খুব বেশি রবীন্দ্রসঙ্গীত তিনি গাননি, বেশিরভাগই রজনীকান্ত গানই গেয়েছেন, অতুল প্রসাদের গানও গেয়েছেন, আরো অন্যান্য কিছু গান গেয়েছেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীত এই দুটি সম্ভবত তার গাওয়া। কিন্তু অসামান্য, অসামান্য বললেও কম বলা হয়। এই রজনীকান্ত সেনের কথা যখন উঠলো, এই সুযোগে আমি একটু সুযোগ নিই আপনাদের। রজনীকান্ত সেনের, রজনীকান্ত তো জন্ম পাবনায়, রাজশাহীতে পড়াশুনো করেছেন, রাজশাহী কোর্টে ওকালতি করেছেন। এই রজনীকান্ত মারা গেছেন 1910-এ সম্ভবত, হ্যাঁ 1910-এ। তো মৃত্যুর আগে একটা দুষ্প্রাপ্য, এখন দুষ্প্রাপ্য রেকর্ড, দেখুন ডান দিকে তার ছবি আছে, কিং এম্পায়ার, হিজ ম্যাজেস্টি দ্য কিং এম্পায়ার্স প্রোগ্রাম। ওই তার ভারতবর্ষে আগমন উপলক্ষে তিনি এটি রেকর্ড করেছিলেন। রজনীকান্ত সেনের আর কোনো রেকর্ড আমাদের হাতে নেই, আর কোনো রেকর্ড নেই, অতি অতি দুষ্প্রাপ্য। এই রেকর্ডটি একটু আপনাদের বাজিয়ে শোনাচ্ছি আমি। এটি সচরাচর শোনার সৌভাগ্য হয় না, সৌভাগ্য কথাটাই ব্যবহার করছি। এই ঐতিহাসিক বার্ষিক উৎসবকে রাজপ্রসাদ ও দয়ার কোনো বিশিষ্ট নিদর্শন ব্যতিরেকে অতীত হয়, ইহা আমার ইচ্ছা নয়। তজ্জন্য আমি আদেশ দিয়াছি যে 1903 সালের দরবার উপলক্ষে যেরূপ আদেশ করা হইয়াছিল, সেইরূপ রাজবিধির বিরুদ্ধ অপরাধের জন্য যে সকল ব্যক্তি আমাদিগের বিচারালয় কর্তৃক যথাযথ দণ্ডিত হইয়াছে তাহাদের দণ্ডাজ্ঞা ক্ষমা করা হইবে বা বিভিন্ন পরিমাণে লঘু করিয়া দেওয়া হইবে। এবং আমার ইচ্ছা এই যে এই সকল অপরাধীগণ এই রাজপ্রসাদের কথা স্মরণ করিয়া অতঃপর নির্দোষভাবে কাল যাপন করিবে। সাধারণ কর্তৃত্ব ক্ষমতার পদে প্রবেশ লাভের উপায়স্বরূপ জাতিগত পার্থক্য লোপের দিকে ক্রমাগত চেষ্টা করা হইতেছে। আমার দৃঢ় বিশ্বাস অভিলাষেই যে অতঃপর দেশে যেমন শিক্ষার বিস্তার হইতে থাকিবে, বহুদর্শিতা যতই পরিপক্ক হইতে থাকিবে এবং গুরু দায়িত্বের কথা ভারতীয় তীক্ষ্ণবুদ্ধি ও যোগ্য কর্মক্ষমতার যতই বোধগম্য হইতে থাকিবে, ততই এই পথে আমাদের উন্নতি স্থির ও সুনিশ্চিত হইবে। প্রথম হইতে প্রতিনিধিমূলক শাসন প্রণালীর মূল সূত্র ভারতে ক্রমশ প্রবর্তিত হইতে আরম্ভ হইয়াছে এবং আমার প্রেরিত রাজপ্রতিনিধি গভর্নর জেনারেল সাহেব এবং অপরাপর আমাত্যবর্গের মতে এক্ষণে এমন সময় আসিয়াছে যে সেই মূল সূত্র সাবধানতার সহিত বিস্তারিত করা যাইতে পারে। আপনাদের মধ্যে এইটুকু থাক, সময় ক্রমশ কমে আসছে, নয়তো এই রেকর্ডগুলি পুরোটাই শুনতে পারলে ভালো লাগতো, ভালো হতো বটে। এই রজনীকান্ত সেনের কথা বেশ মজা, যে বেঙ্গলি টকিং, একজন বেঙ্গলি কথা বলছে, এটাও যেটা রেকর্ড করে রাখার বিষয় গুরুত্বপূর্ণ। একদম একদম। এটা 1906-07 সালে মনে হয়, এইরকম সময়, 10-এ তো মারা গেছেন, তার একটু আগে। তো সেই সময় এটা কিন্তু একটা ব্যাপার, মানে এরকম ভাবে কথা যে রেকর্ড করে রাখা যাচ্ছে, এটা একটা ব্যাপার। আর যেহেতু দিলীপ কুমার রায়ের কথা বলেছি, রজনীকান্ত সেনের কথা বলছি। রজনীকান্ত সেন যার সঙ্গে পরিচিত হয়েছিলেন রাজশাহীতে, তিনি দিলীপ কুমারের বাবা দ্বিজেন্দ্রলাল রায়। তো দ্বিজেন্দ্রলাল রায়ের কণ্ঠে যদি একটা গান শুনে নিই এই সুযোগে, তাহলে খারাপ হয় না। রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে এগুলি মাঝে মাঝে হয়ে যেতে পারে, কারণ দ্বিজেন্দ্রলাল
আমাদের রজনীকান্ত প্রথম হাসির গান দ্বিজেন্দ্রলালের শোনেন ওই রাজশাহীতে প্রথম। তো কাজী সেই সুযোগে দ্বিজেন্দ্রলালের একটা গান আমরা শুনি। আলম ভাই কি কিছু বলবেন? আচ্ছা, তোমারে বিরহে শরীরে দিবানিশি কত এখন ক্ষুধা পেলি খাই শুধু আর ঘুম পেলি ঘুমুই রে তোমারে বিরহে কি বলবো আর পরিত্যাগ এখন একেবারে ছিঁড়ে রোচে না তো মুখে কিছু আর একটু পাঁটার ঝোলার লুচি বই রে তোমারে বিরহে। এখানে থামছি হাসির গান, কিন্তু তার বেশি আর শোনার সময় নেই এখন। এরপরে দ্বিজেন্দ্রলাল রায়ের পরে আবার রবীন্দ্রনাথে ফিরে আসি আমরা। আগে বলেছিলাম যে রবীন্দ্রনাথের গলার কণ্ঠ সম্পদ সম্পর্কে, যে রবীন্দ্রনাথের কণ্ঠ কেউ কেউ বলেন যে অত্যন্ত পুরুষালী, ভারী এবং দরাজ গলা ছিল। আমরা আরেকটা তখন বলেছিলাম যে এই প্রসঙ্গে একটা জিনিস আপনাদের শোনাবো। আজ এই বছর যার শতবর্ষ, সেই রবিশঙ্করের রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হওয়ার একটা স্মৃতিচারণ আছে, অডিও স্মৃতিচারণ। সেটি রেকর্ড করা হয়েছে 1990 কোনো একটা সময়। এটা শুনে দেখুন, এটা অত্যন্ত মজাও পাবেন এবং এটা খুব দুষ্প্রাপ্যও বটে, মানে সচরাচর এটা শুনতে পাবেন না। তো এইটি শুনে দেখুন আপনাদের, তাহলে রবীন্দ্রনাথের গলা ঠিক কেমন ছিল রবিশঙ্কর নিজের কানে শুনেছেন। আর রবিশঙ্কর একজন সঙ্গীত শিল্পী, কান তার ভুল কথা বলবে না, কানটাই তার সম্পদ ছিল। কাজেই রবিশঙ্করের কথাটা আমরা একটু শুনি। কোথায় ক্লাইম্যাক্সে পৌঁছলো, হরেন্দা আমাদের নিয়ে বোলপুরে নিয়ে গেলেন। এইটা পুরোটাই শোনাবো 2 মিনিটের মতো, কিন্তু এটা শোনাবো এই কারণে এটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। ওই আমার জীবনে কি জানি, হ্যাঁ হ্যাঁ, কিছুতে চেষ্টা করলে বোধ হয় মিটবে। আমি রিয়েলি আইনস্টাইনকে দেখেছি, সামনাসামনি কথা বলেছি, রোমায়রা লাইন থেকে অনেক পৃথিবীর নাম করা মিউজিশিয়ান তো সবই প্রায়, এবং অন্যান্য ক্ষেত্রে অনেক লোকের সঙ্গে হয়েছে, কিন্তু এই আমার একটা এক্সপিরিয়েন্স যে প্রথম রবীন্দ্রনাথকে যখন দেখি যে মানুষের এরকম একটা পার্সোনালিটি হতে পারে, সেই কি আমি ভাবতে পারি না। প্রথম ওকে দেখি স্টেজ, অর্থাৎ একটা কি নাটক হচ্ছিল আর উনি এক কোণে বসছিলেন। আমি নাটক পাঠক কিচ্ছু নেই, খালি আমি ওকে দেখছি। সেই দাড়ি নিয়ে উনি যে বসছিলেন, আর পিয়ার্সিং কালো চোখ। আর তারপরের দিন আমরা সকালে গেলাম, উনি প্রণাম করলাম, দাদাকে তো খুব ইয়ে করলেন, দাদার সঙ্গে অলরেডি দেখা একবার হয়ে গেছে বোধহয়, দাদা আগে এসেছিলেন। তখন আমি যখন প্রণাম করলাম তখন আমার মনে আছে এই কথা বলছেন, মাথায় হাত দিয়ে বলছেন, বাবার মতো বড় হো, দাদার মতো নাম করো। আমার মাথায় হাত দিয়েছে ঠিক এরকম আওয়াজে, ওর আওয়াজটা ভীষণ সরু ছিল। তো আমার মনে আছে সেই উনি আবৃত্তি করলেন, সে আমি পাগল, মানে কি করবো মনে হচ্ছে, খালি লোকটাকে দেখি। তখন তো বুঝতাম না, তো খানি ওই যা বললাম কথাও কাহিনী পড়েছি খানিকটা, হ্যাঁ তখন চয়নিকাও পড়েছি, সঞ্চয়িতা পড়েছি, এবং ওর কিছু গদ্য, এমনকি গোড়া ফড়া পড়ে কি, মানে যেগুলো মানে হার্ড এবং ছোট ছোট গল্প যেগুলো সেগুলো সব পড়েছি অনেক। তো দ্যাট ওয়াজ সামথিং ফ্যান্টাস্টিক। তো বোঝাই যাচ্ছে যে রবীন্দ্রনাথের গলা কেমন ছিল, রবিশঙ্করের থেকে ভালো আর কেই বা বলবে। কাজী এই নিয়ে আর মনে খুব একটা দ্বন্দ্ব থাকার কথা নয় আমাদের।
এরপরেই দেখুন যার ছবি দেখা যাচ্ছে পাশেই, নিখিল বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত সেতারি, যিনি দুই বিরাট মাপের মানুষের মাঝখানে, রবিশঙ্কর এবং বিলায়ত খানের মাঝখানে নিজেকে নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সেই নিখিল বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত আপনাদের শোনায়। এটিও সচরাচর শোনা যায় না। আসছে, আমাদেরকে একটু তাড়াহুড়ো করতেই হচ্ছে। নিখিল বন্দ্যোপাধ্যায়ের মানে এগুলি সচরাচর শুনতে পাই, রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করার সময় আমরা এদের গান শুনি না সচরাচর। এরপরে যার কথা দিয়ে শুরু করেছিলাম ওয়াহিদুল হক, তার গান না শুনলে রবীন্দ্রনাথের গান নিয়ে কথা বলার কোনো অর্থই হয় না বলে আমি মনে করি। ওয়াহিদুল হকের অনেকদিন আগের একটা রেকর্ড শুনুন। গান ইনটক্সিকেটিং, এ গান শুনতে শুনতে বন্ধ করে দেওয়া যায় না, কিন্তু তাও বন্ধ তো করতে হবে, আমাদেরকে সময়ের মধ্যে থাকতেই হবে। এরপরে দেখুন ওয়াহিদুল হকের নাম আসলেই যাদের নাম না করলে অন্যায় হবে রীতিমত, তাজা সঞ্জিদা খাতুন এবং তারই বোন ফাহমিদা খাতুন, তাদের দুজনের দুটি গান শুনে নিই এই প্রসঙ্গে। ছায়ানট প্রতিষ্ঠার পেছনে ওয়াহিদুল হক এর সঙ্গে সঞ্জিদা খাতুনও একই সঙ্গে ক্রিয়াশীল, এখনো তিনি ক্রিয়াশীল, এখন আমাদের মধ্যে আছেন, এটা আমাদের সৌভাগ্য। কাছে থেকে দূর ছিল কেন গো আধারে, কাছে থেকে দূর ছিল মিলনের মাঝে বিরহ কারায় বাঁধারে, কাছে থেকে দূর ছিল। সম্মুখে
সম্মুখে রয়েছে সুধা পারাবার, নাগাল না পায় তবু আঁখি তার না পায়। কেমনে সরাব কুহেলিকারে বাধা। এরপরে আমি একটা তথ্য আমি জানিয়ে রাখি, সঞ্জিতা আপা, সঞ্জিতা খাতুন এখনো প্রতি বৃহস্পতিবার রাত 8:30টায় তাদের ছায়ানটে যে ইউটিউব চ্যানেল আছে সেখানে একটি গানের নিবিড় পাঠ দিচ্ছেন। হ্যাঁ, তুমি হয়তো জানো, কিন্তু এখানে হয়তো অনেকে জানেন না, তো যারা আগ্রহী তারা সেটা শুনে দেখতে পারেন। এখনো তিনি কি নিষ্ঠার সঙ্গে একটি গানকে ব্যাখ্যা করে করে গেয়ে শোনাচ্ছেন এই 87 বছর বয়সে। প্রতি বৃহস্পতিবার রাত 8:30 সেটা উন্মোচিত হয় তাদের ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, ভাগ্যে সেটা ছিলেন আর কি। এই রেকর্ড যেটি শোনালাম সেটি 1971 সালে কলকাতা থেকে বেরিয়েছিল। মানে 71 সাল বলেই এতে বিশেষ করে শোনালাম, নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। এবং কলকাতা থেকে সেই সময় বাংলাদেশ থেকে বেরোতে পারছে না গান, কলকাতায় এসে রেকর্ড করছেন। এর পরের গানটিও কলকাতা থেকেই বেরোনো, আমি দেখাবো। এখনো তার চোখে দেখিনি, এখনো তার চোখে দেখিনি, শুধু বাঁশি শুনেছি। মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি, চোখে দেখিনি, শুধু বাঁশি শুনে। এরপরে এগোবো আমরা আস্তে আস্তে। এরপরে যার গান শোনাবো তিনি প্রবাদ প্রতিম মানুষ কলিম শরাফী। তার গান না শুনলে, যেমন ভাবে ওয়াহিদুল হকের গান না শুনলে রবীন্দ্রসঙ্গীত কথা বলা শেষ করা যাবে না, কলিম শরাফীও তেমনি একজন মানুষ। এই মানুষটির স্বাধীনতা যুদ্ধের সময় তার শিল্পী হিসেবে তিনি যে ভূমিকা পালন করেছেন সে কথা আমরা জানি সবাই। কাজী শুধু গায়ক নন, তার নানা রকম ভূমিকা তিনি পালন করেছেন জীবনে। এই মানুষটির গান তোমাদের শুনতেই হবে। চিনি দে না আমারে কি, চিনি দে না, চিনি দে না আমারে কি, চিনি দে না। দীপহারা কোণে আমি ছিনু অন্য মনে ফিরে গেলে, কারে ও না দেখে চিনিলে না, চিনিলে না আমারে কি। এখানে থামলাম। কলিম শরাফীর গান। কলিম শরাফী কিন্তু ভারতীয় গণনাট্য সংস্থার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন তিনি খুবই অবশ্যই। এবং তার জন্ম তো বীরভূমে। হ্যাঁ, সেটি। কলিম শরাফীর জন্ম বীরভূমে, রবীন্দ্রনাথের কর্মক্ষেত্র যেটি, সেইখানে জন্ম। যাই হোক, এই কলিম শরাফীর প্রসঙ্গেই মনে পড়ে পাকিস্তান আমলে পাকিস্তান HMV থেকে বেরিয়েছিল যার গান রাখি চক্রবর্তী, কলিম শরাফী একটি রেকর্ড বেরিয়েছিল। সে রাখি চক্রবর্তীর রবীন্দ্রসঙ্গীত শুনেনি, এখন তো শোনা যায় না এদের গান। বিমল
শুরুতেই বোঝা যায় তার গানের ক্ষমতা, দক্ষতার ব্যাপারগুলো। এরপরেই এই প্রজন্মে দেখুন কিন্তু পাপিয়া সার্ভার, বাংলাদেশেও কিন্তু রাখি চক্রবর্তীর নামও অনেকেই জানেন না এই প্রজন্মের। আমি জানি সেটা, আমি একেবারেই জানি না। বলেই তো এগুলি শোনাচ্ছি। তো খুব ভালো লাগলো যে তুমি তার গানটা শোনালে অন্তত আর কি। আমি আলম ভাই 2010-এ যখন দ্বিতীয় পর্যায়ে প্রথম বাংলাদেশ যাই, তখন থেকে আমি রাখি চক্রবর্তীর গান বাংলাদেশের ইয়েতে মানে কি বলবো, ঢাকার বিভিন্ন দোকানে আমি খুঁজেছি, অনেকেই শোনেনি। আগামী দিনে এরকম আরেকজনের গান শোনাবো যে বাংলাদেশের এখন অনেকেই তার নাম জানেন না, কিন্তু অসামান্য গায়ক। যাই হোক, সেটা পরে। আর তারপরে আরেকজন শিল্পী পাপিয়া সার্ভার এর গান আমি ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। খুব যে ভয়ঙ্কর জনপ্রিয়তা পেয়েছেন ইনি তা নয়, খুবই বিখ্যাত মানুষ, কিন্তু সচরাচর যে খুব গান গেয়ে বেড়ান তা নয়। কাজেই তার গান এই সুযোগে একটু শুনে নি, বিশেষত কলকাতার আমার বন্ধুদের জন্য এটা শোনানি। পাপিয়া সার্ভারের গানের অত্যন্ত ভক্ত ছিলেন আমাদের অশোক মিত্র, প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন যিনি, তিনি ভয়ঙ্কর ভক্ত ছিলেন অশোক মিত্র। থামিয়ে দিচ্ছি, কিছু করার নেই, সময় শেষ হয়ে এসেছে। কিন্তু মানে না, আজকে আমরা একটু 10 মিনিট পরে শুরু করেছি বলে বাড়তি 10 মিনিট পাবো, কিন্তু আজকে আমাদের না, কিন্তু তার মানেই নয় যে তোমাকে সবটুকু সময় দিয়ে দেবো, কারণ আমাদের লাইভে আজকে বেশ মূল্যবান কিছু কিছু মন্তব্য এসছে, আমি সেগুলো একটু পড়ে শোনাতে চাই এবং সেগুলো নিয়েও তোমার কথা আর মাত্র 3টে বা 4টে গান শুনি। ঠিক আছে, একদম একদম। পাপিয়া সার্ভারের পরে যার গান শোনাবো তার এই মানুষটির নামের সঙ্গে আমরা সকলেই পরিচিত, ABM খুরশিদ আলম। তিনি তো এখন বাংলাদেশের মানে অতি বিখ্যাত ব্যক্তি আর কি, সরকারি ভাবেই তিনি খুব ক্ষমতাবান মানুষ, কিন্তু তার যে একটা অন্য পরিচয় আছে, এই যে পরিচিত দিয়ে রাখো, অনেকে হয়তো জানেন না, তিনি হচ্ছে বাংলাদেশের এখন স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য বিভাগে। অর্থাৎ আমাদের আয়ু, জীবন সবকিছু তার উপর নির্ভরশীল এখন আর কি, বিশেষ করে বেঁচে থাকা নির্ভর করছে এই মহামারীর কালে। ঠিক আছে, একদমই। তো এই খুরশিদ ভাই এর কথা বিশেষভাবে বলছি এই কারণে যে আমার সঙ্গে ওয়াহিদুল হকের পরিচয় মানে তাকে আমি কোনোদিন দেখিনি, কিন্তু ওয়াহিদুল হকের সঙ্গে যে একটা আত্মিক যোগাযোগ ঘটলো, তার মূল যে কারিগর বা তার জন্য দায়ী যিনি, তিনি হচ্ছেন এই খুরশিদ আলম ভাই। তো কুমিল্লাতে 2000 কোনো একটা বছরে আর কি আমরা কুমিল্লা গিয়েছিলাম, ওর বাড়িতে আমরা আড্ডা বসতো মাঝে মাঝে। খুরশিদ আলম ভাইয়ের বাড়িতে আড্ডা বসতো, প্রচুর খাওয়া দাওয়া হতো এবং তার সঙ্গে গান হতো প্রচুর। এবং সেইখানেই খুরশিদ ভাই আমাকে ওয়াহিদুল হক সম্পর্কে এত অসামান্য সমস্ত কথা বলেছেন যে 2015 সালে গিয়েছিলাম আমরা। হ্যাঁ, 2015। বেশ, তো সেই সময় ওয়াহিদুল হকের সঙ্গে আমার পরিচয় নিবিড় হলো এই খুরশিদ আলম
ভাইয়ের সান্নিধ্যে আর কি। কিন্তু খুরশিদ আলম ভাই নিজেও যে গান করেন তার পরিচয় হয়তো, তার কথা কিন্তু এখন বাংলাদেশে হয়তো কেউ জানেন না, তিনিও সেই পরিচয়টাকে ঢেকেই রাখেন, দিতে চান না। তো সেই খুরশিদ ভাইয়ের একটা গান আমাদের। আর খুরশিদ ওয়াহিদ ভাইয়ের একেবারে সাক্ষাৎ শিষ্য ছিলেন খুরশিদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কাছে গান শিখেছেন আরেকজনের। একদমই একদম। সেই আমাকে বলছিলেন আমাদেরকে যে কিভাবে পলাশ ফুল ফুটবে সেটি দেখাতে নিয়ে যাচ্ছেন ওয়াহিদুল হক, যে সারা রাত গিয়ে ওখানে বসে থাকতে হবে, যে সকালবেলায় সেই দৃশ্যটা যেন দেখতে হয়। মানে এমন নয় যে সকালে গিয়ে দেখা যাবে না, সারা রাত অপেক্ষা করতে হবে সেখানে, যে একটা দৃশ্যের জন্ম হচ্ছে সেই জন্মের জন্য অপেক্ষা করা, এই যে শিল্পিত ভঙ্গিমা, এইটি হচ্ছে ওয়াহিদুল হক। ওয়াহিদ ভাই আমাদের ঢাকায় ঘুরে ঘুরে সব গাছ চেনাতেন, ঢাকার কত গাছ যে তিনি চিনিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, শোনো খুরশিদের গান। তাহলে এটি কি বলা যেতে পারে দুষ্প্রাপ্য জিনিসই শোনালাম, কারণ খুরশিদ ভাই এখন আর গায়ক হিসেবে নিজেকে পরিচয় দেন না এবং সেই পরিচয় লুকিয়ে রাখেন। আচ্ছা, আরেকজনের গানও শোনাবো। তিনি ওয়াহিদুল হকের আরেক ছাত্র, পার্থ সারথী শিকদার। তিনি ব্যক্তিগতভাবে আমার খুব পরিচিত মানুষ, দুজনেই, এই যে দুজনের নাম এখানে দেখা যাচ্ছে দুজনেই আমার খুব পরিচিত মানুষ। কিন্তু পার্থদা হচ্ছেন পেশায় প্রকৌশলী হলেও গানের এরকম সমজদার নিমগ্ন গায়ক এবং শ্রোতা এবং কি বলবো গান ভালোবাসা মানুষ, গান পাগল মানুষ আমি খুব কম দেখেছি। আমাদের যেখানেই যখন সংশয় তৈরি হয় পার্থদার শরণাপন্ন হয়। পার্থদা এখন কানাডায় বসে আছেন, জানি না এই অনুষ্ঠান তিনি দেখছেন কিনা। তিনি সবসময় নিজেকে প্রকাশ করার ব্যাপারে অত্যন্ত সংকুচিত হয়ে থাকেন, কখনোই প্রকাশ করতে চান না। কিন্তু আমি ভাবলাম যে এই আসরে হাটে হাড়ি ভাঙা দরকার, পার্থদার গান সকলকে শোনানো দরকার। পার্থ একসময় আমার প্রতিবেশী ছিল মন্ট্রিয়াল শহরে, আমরা একদম ঠিক পাশাপাশি রাস্তায় থাকতাম আর কি, ফলে তখনও তার গান শোনা হতো তার বাড়িতে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিছুতেই উনি এই গানের কথা বলতেও চান না। কিন্তু তার মতো, পার্থদার মতো সঙ্গীত বিষয়, বাংলা গান বিশেষত, তার একটা আমি মনে করি চলন্ত এনসাইক্লোপিডিয়া পার্থদা। তো তার গান শুনি আমরা।
যায় রে দেখা ওই আলো থাকলো পার্থদার গান। পার্থদা আশা করি আমাকে ক্ষমা করবেন এই গান শোনানোর জন্য, উনি খুবই রেগে যাবেন হয়তো এটা শুনে। এরপরে যার গান শোনাবো সেটি সত্যি অর্থে বাংলাদেশের বর্তমান প্রজন্মের কেউই তার গান শোনেননি, কিন্তু কি অসামান্য গায়িকা ছিলেন এক সময়ে, তার সেই পরিচয়টা ভুলে গেছি আমরা। তিনি হচ্ছেন জাহানারা ইসলাম। তার ছবি আমি আপনাদের দেখাতে পারছি না মানে আমি খুঁজে বের করতে পারি না, আমার কাছে আছে। তার বাড়িতে গেছি আমি, তিনি আমাকে রান্না করে খাইয়েছেন, সুস্বাদু পদ, অসামান্য ভালো রান্না করেন। রফিকুল ইসলামের আমাদের আমি বলতে যাচ্ছি আমাদের জাতীয় অধ্যাপক, বাংলাদেশের জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের স্ত্রী। রফিক স্যারের ছায়ায় অনেকটা ঢাকা পড়ে গেছেন হয়তো। তো তার ছবি আমি এখন দেখাতে পারলাম না বলে খুব খারাপ লাগছে, কিন্তু তিনি যে কি অসামান্য গায়িকা ছিলেন একটু শুনে দেখুন। আমার মন কয় চেনে চেনে কলসে কঙ্কনে কিনে 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 আমার মন কয় চিনি চিনি নূপুর বেজে যায় ঋণী ঋণী। আশা করি এই গান আপনারা কেউ শোনেননি এর আগে, আশা করি। এটার উৎস বলে দিই ঢাকা রেডিও থেকে এই গান রেকর্ড করা, ঠিক আছে? বাংলাদেশের কেউই হয়তো এর খোঁজ রাখেন না এখন। তো এটা আমার সৌভাগ্য যে তার গান তিনি এখন কিছুতেই তার গায়িকার পরিচয়টাকে ঢেকে রাখতে চান, কিছুতেই সে কথা বলতে চান না কাউকে, কিন্তু অসামান্য গায়িকা। আমার মনে হয় যে তিনি এরম ভাবে নিজেকে ঢেকে রাখার কোনো কারণ নেই আর কি, তার কথা জানা দরকার সকলের। এইটি ছিল আমার শেষ গান শোনানো আপনাদের। আর শেষ করার আগে যার গান শুনিয়ে শেষ করব তিনি হচ্ছেন, তার গান একবার আমরা শুনলাম, তার আরেকটা গান আমরা শুনে নেব, ওয়াহিদুল হক। ওয়াহিদুল হকের গান আমার মনে হয় যে যত বেশি করে শোনা যাবে ততই তার গান শোনার আকাঙ্ক্ষাটা বাড়বে। এই গানই শুনেই আমরা শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। রে
তুলে দাও আজি শেষ হলো আমাদের। অনেক অনেক ধন্যবাদ রাজীব, আজকে সত্যি একটি অসাধারণ অভূতপূর্ব এবং খুবই ব্যতিক্রমী একটি অনুষ্ঠান আমরা শুনলাম, এবং আমার যে মন্তব্যগুলো এসছে সেগুলো শুনতে পেলেও তুমি বুঝবে যে সবাই কতখানি উচ্ছ্বসিত হয়েছেন আর কি। আমি দ্রুত মন্তব্যগুলো পড়ে শোনাচ্ছি, দুই একটা জায়গা হয়তো তোমার কিছু বলার থাকতে পারে। একটি অত্যন্ত খুবই একটা বিতর্কিত প্রসঙ্গ উঠেছে, সেটি নিয়ে আজকে শুনে নিলে সেটি হয়তো বা আগামী পর্বে তুমি তার জবাবটা দিতে পারো আর কি। আচ্ছা, আমি দ্রুত পড়ে যাচ্ছি। শিলা মোমেন লিখেছেন, খুরশিদকে জানি চিনি, তার বাড়িতে গেছি, গান শোনা হয়নি, গানের ঘর দেখেছি, আজ গান শোনা হলো। রাজীবকে ধন্যবাদ। ফলে তোমার কারণে অনেকেরই আজকে বোধহয় খুরশিদের গান শোনা হলো। আলম ভাই আমাকে হাফ মিনিট সময় দিন, আমার ল্যাপটপের চার্জ ফুরিয়েছে, আমি একটু তারটা লাগিয়ে নিই। আচ্ছা, হাফ মিনিট। নিশ্চয়ই অবশ্যই। আচ্ছা, আর শিলা দাশগুপ্ত আরেকজন চট্টগ্রামের উদীচীর একজন প্রধান নেত্রী এবং নিজ গায়িকা, তিনি লিখেছেন খুব ভালো লাগছে, অপূর্ব অনুষ্ঠান। শিলা মোমেন আবার লিখছেন, অশেষ ধন্যবাদ আলম খোরশেদ ও রাজীব চক্রবর্তীকে, আশা করি এরকম অনুষ্ঠান আরো পাবো। মনে হচ্ছে তোমার উপর চাপ তৈরি হচ্ছে আর কি, তোমাকে এখান থেকে বিদায় নেওয়া চলবে না। শর্মিলা রায় পমো, উনি বলেছেন এরা খুব কাছের মানুষ, নিজস্বতা আছে গায়কিতে, খুরশিদ এবং পার্থ সারথী সম্পর্কে সম্ভবত। শর্মিলা দি অনেক কটা মন্তব্য করেছেন। আরেকটা বলছেন ফাহমিদা দির গান সম্পর্কে শামসুর রহমানের কবিতা। অর্থাৎ দিদি মানে গান, বাংলাদেশে গান কবিতা সবকিছু নিয়ে খুব ওয়াকিবল। শর্মিলা দি আরেকটা মন্তব্য করেছেন, আহা ওয়াহিদার গান কি ভাব, আমার বেদনা। শর্মিলা দি আরেকটা তথ্য দিয়েছেন, এই তথ্যটি খুব গুরুত্বপূর্ণ। একটি আমরা জানতাম যে পাপিয়া সারোয়ার বিশ্বভারতীর প্রাক্তনী, কিন্তু তিনি আরেকজন বলেছেন যে রাখি চক্রবর্তীও বিশ্বভারতীর প্রাক্তনী। তিনি লিখছেন যে বিশ্বভারতীর প্রাক্তনী দুজন। তারপর এই প্রসঙ্গে বলি আলম ভাই, মানে আপনার কথা বলতে বলতে শর্মিলাদির মানে আমার এই মন্তব্য শুনে মনে পড়লো যে শর্মিলাদির গান আমি শোনাইনি, এটি অন্যায় করেছি। না, খুব অন্যায় করেছো, অসামান্য গায়িকা। আমার মনে হয় আগামী পর্বে তার একটা গান শোনানো উচিত। এবং শর্মিলাদি, আপনি যদি এখানে থেকে থাকেন এখনো, তাহলে আপনার কাছে আমার একটা অনুরোধ, অত্যন্ত করজোড়ে অনুরোধ করছি, আমাদের আগামী পর্বে আপনি দয়া করে একটু জুমে ঢোকার চেষ্টা করবেন। আমরা আপনাকে দেখতে চাই, আপনার কথা শুনতে চাই। এটা আমাদের সবার পক্ষ থেকে আমি অনুরোধটা জানিয়ে রাখলাম আপনাকে। সুপর্ণা সিনহা নিও লিখেছেন, চমৎকার লাগলো। সুদীপ দেওয়ানজি, বাংলা গানের বিবর্তনের ইতিহাসের সাথে সাথে শত বছর পূর্বে রেকর্ডকৃত গান শোনা এবং সেকালের গায়কদের গায়িকাদের গায়কির সঙ্গে পরিচিত হবার দুর্লভ সুযোগ পাওয়া গেল, অসাধারণ অভিজ্ঞতা। শৈবাল বসু, আহা। আচ্ছা, শর্মিলা একটা প্রশ্ন করেছে, এটা জবাবটা তো তুমি দিতে পারবে হয়তো বা। রজনীকান্ত, দৌহিত্র, দিলীপ রায় অন্যান্যদের রেকর্ড করা গানের সঙ্গীত পরিচালনা করতেন, তাই না? না, সেই দিলীপ রায় আবার আলাদা। সঙ্গীত পরিচালক যে দিলীপ রায়, তিনি আলাদা। তিনি মারা গেছেন গত বছর না তার আগের বছর। আচ্ছা, দিলীপ রায় নামে অনেক মানুষ ছিল। দিলীপ রায় অভিনেতাও ছিলেন একজন। হ্যাঁ, সে তো বটেই। ওই সঙ্গীত পরিচালক তিনি দিলীপ রায় লিখতেন, আর এরা দুজনেই দিলীপ কুমার রায় লেখে। এই গেল রজনীকান্তের দৌহিত্র, দিলীপ রায় এখনো জীবিত। আচ্ছা, হ্যাঁ বললে তো, শতবর্ষী। আচ্ছা, এই গেল আমাদের প্রশস্তিবাচক মন্তব্যগুলো। এবার যেটা আসছে, একটা তোমাকে একটা চ্যালেঞ্জ জানানোই হয়েছে একটি প্রসঙ্গে, সেটা রাহুল সেন, তিনি লিখেছেন এটি সঙ্গীতবিদ রজনীকান্ত নয়, তুমি যার যে রেকর্ডটা শোনালে, যার কণ্ঠ বলে টকিং, বেঙ্গলি টকিং, উনি বলছে অন্য কারো, কারণ এই রেকর্ডের প্রকাশকালে রজনীকান্ত পূর্ববঙ্গে অসুস্থ অবস্থায় রয়েছেন, তার প্রমাণ আছে। বর্তমানে প্রস্তুত নই বলে পরবর্তী অনুষ্ঠানে প্রমাণ দাখিল করা যাবে। রজনীকান্ত নাম ব্যবহারের এই এক ব্রিটিশ চক্রান্ত হতে পারে। এই প্রসঙ্গে হতে পারে, এই নিয়ে এখনই আমি তর্ক যাচ্ছি না। তার কারণ আছে,
তার কারণ আছে যে তাহলে রাহুলদা যেটা বলছেন সেটা নিশ্চয়ই কোনো যুক্তি আছে। আমি রাহুলদার থেকে জানার চেষ্টা করবো সেই যুক্তি। আমার মনে এই প্রশ্নটা জেগেছিল যে রজনীকান্ত কেন পড়বেন এই লেখা, পরে মনে হলো না তিনি তো একজন আইনজীবী ছিলেন, ফলে হতেই পারে, আমার সেটা মনে হয়েছিল তখন আর কি। সেইটাই। তো তাহলে আমরা হতে পারে এই রজনীকান্ত অন্য রজনীকান্ত কিনা সেইটা তাহলে প্রমাণ সাপেক্ষ ব্যাপার, হতে পারে। একটু দেখে নিও আর কি। এবং আগামী অনুষ্ঠানে যদি কিছু বলা যেতে পারে এই প্রসঙ্গে, বা তিনিও যদি যুক্ত হয়ে কিছু বলেন তাহলে ভালো লাগবে আমাদের। তো আজকের অনুষ্ঠানের এখানেই ইতি টানবো আমরা, একটু সময় বেশি নিয়ে গেলাম, কিন্তু আজকে যা প্রাপ্তি ঘটলো সেটার জন্য কিছুই নয় এই বাড়তি সময়টুকু, অনেক বড় পাওয়া। এবং রাজীবের কল্যাণের পেছনে আমার মনে অনেক গবেষণা তোমাকে করতে হয়েছে, অনেক শ্রম এবং সময় দিতে হয়েছে। তো এটা একটা দলিল হয়ে থাকলো অনেক কিছুই আর কি, এবং এর মাধ্যমে অনেক মানুষ যুক্ত হলেন, তুমি দেখতেই পাচ্ছ আর কি। এটাও আমাদের একটা বড় প্রাপ্তি আর কি। তো আমরা এই আয়োজনের যে কাল পরম্পরা আয়োজনটির শেষ পর্ব আমরা আগামী পক্ষে শুনবো, সেটি হচ্ছে 6ই ডিসেম্বর। 6ই ডিসেম্বর এর সপ্তম এবং শেষ পর্ব, এবং সেই পর্বেও রাজীব আরো বেশ কিছু মণিমুক্ত নিয়ে আমাদের সামনে উপস্থিত হবেন, আপনারাও আসবেন। এবং আমি আরো একবার শর্মিলাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, এবং শিলাদি আপনারাও যদি সবাই একটু জুমে ঢুকতে পারেন সেদিন তাহলে খুব ভালো হয়, আপনাদেরকে দেখা, আপনাদের কথা শোনা, চাই কি 2-1 লাইন গানও শুনে নিতে পারবো। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। ভালো থাকবেন।